নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক জালকুড়ি থেকে পাগলা পর্যন্ত ডিবিডিসি বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে স্থাপনের কাজ চলমান থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে দেলপাড়া থেকে চিতাশাল এলাকা পর্যন্ত রাস্তা খননের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ। এই দুর্ভোগের অবসান ঘটাতে সরাসরি মাঠে নেমে ডিবিডিসি বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেকে এনে জবাবদিহি দাবি করেন নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী শহীদুল্লাহ। জানা যায়, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজের ধীর গতির কারণ জানতে চান এবং দ্রুত কাজ শেষ করার নির্দিষ্ট সময়সূচি শিডিউল জানতে চান। একই সাথে এই কাজ কবে শেষ হওয়ার কথা ছিল সেটাও জানতে চান। এরপরে ডিবিডিসি বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা নড়েচড়ে বসেন এবং কাজ ধীর গতিতে চলার কারণে ক্ষমা প্রার্থনা করে বলেন, নম্বরের ভিতরে আমার কাজ আমি সব শেষ করে দেবো, কোনো কাজ বাকি থাকবে না। কি করে দিবে? আমি আমার যে কাজটুকু বাকি আছে এটা শেষ করব। আমাদের ইলেকট্রিক্যাল যে কাজটা আছে বাকি আছে এটা শেষ করব। দেন ব্যাক ফিলিং, তারপর স্যান্ড ফিলিং এর যে যেখানে আপনার রোড লেভেলে যতটুকু লাগে সেটা করে, আপনারা যেহেতু রোলারের কথা বলছেন আমি রোলার করে দিব। আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে স্থানীয়ভাবে এখানে যদি রোলার ভালো পাওয়া যায় আলহামদুলিল্লাহ, আর লাগাই না দেবো এইটা খালি আজকে আমি সোর্স করতে পারলে আমি আপনাকে করে দেবো। যদি না পারি দেন আপনি আমার বাইরে মনে করলাম শুনেন, আপনার সাথে একটু খারাপ আচরণ করলে আমার লাভটা কি? না, কোনো লাভ নেই, আমি চলে যাবো। বরঞ্চ আপনি হয়তো এখানে থাকবেন না, আরেক জায়গায় যাবেন, আপনি তাকে জব করতেছেন, তাই না? আমি খারাপ আচরণ করতে চাই, খারাপ ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করি না। এ সময় এই সড়কটির বিষয়ে বিবরণ দিয়ে দুর্ভোগের দৃশ্যগুলোর কথা উল্লেখ করে বিএনপি নেতা হাজী শহীদুল্লাহ বলেন, যারা ইঞ্জিনিয়ার পাস করে আপনাদের যারা মালিক গাড়ি আছে ওনাদের লাগবে ভাই, কারণ ওনাদের সাথে কথা বলতে হবে, ওনাদের আসতে বলেন এখানে। কারণ এলজিডি ফেলজিডি চিনি না, জনমূল্য এক মাটি কুটি ভেঙে সবাই। না আমি সময় করছি না, সবাই ছিল ভাই। এই যে আপনাদের এই সোজা কথায় ভাই চিরা বিদ্যুৎ এই কারণে যে আপনারা অলরেডি টাকা দিয়ে দিচ্ছেন, আর ওই যে এলজি অর্ডার চোরেরা ওই যে খেয়াল খুশি মতো কাজকর্ম করবো ভাই, এটা তাহলে ভোগান্তি আমাকে আরো আছে ভাই। এগুলি শুনেন, আমরা ওই আপনারা সে টাকাটা দিবেন, টাকা দিয়ে দিচ্ছেন, রাস্তায় কাজ করেন না, এই এলাকার জন্য কাজ করতে দিতেছেন। আমরা তো বিদ্যুৎ অফিস থেকে, অর্থাৎ আমি তো পারবো না, আমরা ডিপিডিসির কাজ করি। অলরেডি ডিপিডিসি কে তারা রিকোয়েস্ট করছে এর আগে যখন ডিলে হয়েছে আমাদের, আপনাদের যে কষ্ট হচ্ছে এটা এলজিডিও আমাদেরকে চিঠি দিচ্ছে, এলজিডিও আমাদেরকে জানাইছে। আমাদের আগামী, অর্থাৎ আজকে যদি 15 তারিখ, আগামী 20 তারিখের মধ্যে আমরা আপনাকে এইটুকু দেখাতে পারবো যে আমরা এলজিডি কে চিঠি হস্তান্তর করে দিছি যে যত দ্রুত সম্ভব কাজটা করে। এইটুকু চিঠি আমি আপনাকে দেখাতে পারবো যে আগামী 20 তারিখের পরে অফিসিয়াল 5 ডেজ এর মধ্যে আমরা তাদেরকে এই চিঠিটা দিয়ে দেবো, অফিসিয়াল 5 ডেজ। আমি এখন কি করতে পারি তাহলে বলেন? এখন আমরা অফিসিয়ালি যখন 5 ডেজ এর মধ্যে দিয়ে দিব চিঠিটা, তখন আপনার এলাকার যারা প্রতিনিধি বা মানুষ আছে তারা যদি তাদেরকে গিয়ে বলেন যে দ্রুত কাজটা শুরু করতে, আমার মনে হয় না দেরি করার কথা। কারণ তাদের দেরি করতে গেলে, একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে দরকার হচ্ছে ফিনান্সিয়াল যে ব্যাকআপটা, সেটা তো ডিরেক্ট তাদের কাছে রয়ে গেছে, আর এই টাকা তো তারা অন্য জায়গায় নষ্টও করতে পারবে না। সো তার কাজ শুরু করতে। তাহলে আপনাদের কাজটা হলো যে এখন যদি যে তার জোড়া কানেকশন দেওয়ার পরে আপনার যে রাস্তাটা কাটছেন বা কেবল বসাইছেন, এটা রোলার দিয়ে আপনার এই লেভেল করে রোড দিয়ে রোলার, আমার যারা সাববেস বা যারা কাজ করতে আসবে সিভিলের, ওরা আমি যদি বলেন আমি রোলার করে দিতে পারি, বাট এটা তো কোনো লাভ হবে না। কারণ রোড করতে গেলে নির্দিষ্ট একটা ডেপথের মাটি তুলে ফেলে দিয়ে সাববেস করতে হয়। আমি তো এখন সমতল করে দিব, তাহলে তো আবার ওরা আবার কেটে ফেলে দিব। না, আমি আপনাকে রিয়েল ভিউটা বললাম ভাই, রাস্তা করতে গেলে এটা বলতেছি যে আমি রোড স্ট্যান্ড, যদি আপনি আমাকে বলেন আমি রোড স্ট্যান্ড এলজিডির সঙ্গে কথা বলে আমাদের অফিসিয়ালি যে কয়েকদিনের মধ্যে কাজ ধরবে, এটা আমি হয়তো বা জানাতে পারবো, কিন্তু 2 একদিন সময়। কোনটা আমি তো বলেই গেছি যে আগামী 5 দিনের মধ্যে আমি আমি বলছি 5 দিন, আগামী 5 দিনের ভিতরে আমাদের যে এই যে জাল পাগলা চিতাশাল থেকে দেলপাড়া পর্যন্ত যে
কেবল সরকারি ডিপিডিসির যে কেবল এখানে মাটি কাটার পরে যে এখানে মাটি নিচ দিয়ে যে কেবল নিছে এইটা এই দীর্ঘদিন যাবৎ মানুষের অশান্তি সৃষ্টি হচ্ছে। এই অশান্তিটা দেখতে দেখতে আমরা অনেক কষ্ট ভোগ করছি। বিভিন্ন এলাকা থেকে মানুষজন যখন আসা যাওয়া করে এখানে আমাদেরকে থুতু দেয়। যে আমি নিজে এখানে একদিন শুনতেছি যে এখানকার কোন নেতা ফেতা নাই, যে আর কি মরে গেছি নিশব ওরে এক লোক দূরে থেকে দেয় ওই যে একটা নেতা যেতেছে। হ্যাঁ, তো আমার এত লজ্জা লাগছে যে আমাদের মতো লোক থাকা অবস্থায় এখানে এই কাজটা আমরা করাতে পারিনি, যে দ্রুতগতিতে করাতে পারিনি। এখন এই যে ওনারা বিদ্যুতের যারা কাজকর্ম যে কেবলের কাজ করতেছে ওনারা আসছে এখানে জনগণের স্বার্থে মানুষের এই ভোগান্তি দূর করার জন্য। এর আগেও আমি সাংবাদিক সম্মেলন করছি, এলাকার লোকজন নিয়ে মানববন্ধন করছি, ডিসি সাহেবের স্মারকলিপি দিছি, টিও মহোদয় জানাইছিলাম আগে, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। এখন ওনারা যখন এই কাজটা করতে আসছে তখন আমার চোখে ধরা পড়ছে যে ওনার কিভাবে কাজ করতে আসে। ওনারা দুইজন লোক নিয়ে আসছে যে এই একটা সাধারণ একটা কাজ যদি যে কোনো একটা কাজ দ্রুতগতিতে শেষ করার দরকার, ওনারা আমাদের এই কষ্টের কথাটা একদম একটুবারের জন্য ভাবেনি। আমরা খুবই ক্ষুব্ধ এবং রীতিমতো আমরা সবাই এই এলাকায় অপমানিত বোধ করছি। এই শীত বর্ষার সময় যে নিদারুণ যে কষ্ট পাইছি আমরা এই ওনাদের কাজের জন্য। ওনারা তো অন্য জায়গা থেকে আসছে, আইসা টেন্ডার ফেন্ডার দিয়ে টাকা পয়সা কামায় টামায় দিয়ে যাবো যে দেলপাড়ার মানুষ জাহান নেমে যাবে, পাগলার মানুষ জাহান নেমে যাবে, এটা ওনাদের দেখার বিষয় না। এই কারণে ওনারা যখন কাজ করতে আসছে আমি তখন বাধা দিছি। যারা এই এলাকার কাজ করে, যারা কন্ট্রাক্ট পাইছে, টেন্ডার পাইছে, তাদের যারা চিফ, ওই চিফের সাথে কথা বলতে চাইছিলাম যে ভাই আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু আমাদের যে দীর্ঘদিন নিদারুণ কষ্ট দিয়ে গেলেন এখনো রাস্তাটা এই সংস্কার হয়নি। এখনো জায়গায় জায়গায় যে অটোগুলি যেতে পারে না, গাড়ি ট্রাক যাওয়া তো নিষেধই, ট্রাক এখান থেকে গুণ হইব, একদিন জাহান নামে যাবো। তো সেই হিসাবে ওনারা কিন্তু আমাদের অনেক কষ্ট দিচ্ছে। আজকে ওনাদের একটা সময় দিছি, ওনারাই আসছে, ওনারা কিন্তু পেপার সেপার কিছুই আনে না। আমি বলছিলাম যে আপনার শিডিউলে কি লেখা ছিল এই শিডিউলটা আমি দেখতে চাই, ওনারা সেটা পেপার কিছু আনে নাই। ওনারা ওই যে দুইজন লোক আসছে আমার সাথে কথা বললো, কিন্তু ওই জনগণের যে নিদারুণ কষ্ট আর কতদিন আছে জানি না। আমরা এই এলাকায় যারা বসবাস করি আমরা ভুক্তভোগী মানুষ, আমরা সমাজসেবক, আমরা জনগণের সেবা করতে চাই, কিন্তু ওনাদের এই বিমাদা সুলভ আচরণের কারণে আমরা জনগণের সেবা দিতে পারতেছি না। মানুষ আমাদেরকে গালাগালি করে, বকাঝকা দেয় যে আপনার কিসের সমাজসেবক, কিসের রাজনীতি করেন আপনারা। আমরা তো আসলে জনগণের সেবা করতে চাইতেছি, কিন্তু যারা এটা টেন্ডার নিয়েছে তারা তো মনে করছে যে মগের মূল্য। বাংলাদেশে একবার টেন্ডার নিছি, মাটি কাটছি, দেখুন কার বাপের এত বড় ক্ষমতা দিয়ে কি করতে পারে আমাকে ওনাদের। আমরা হইলাম এই এলাকার ওই যে সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক, আর যারা এখানে এইটা টেন্ডার পেয়েছিল তারা হইল সর্বোচ্চ শ্রেণীর লোক। এই কারণে নিম্ন শ্রেণীর লোকদের কোনো মূল্য নাই। কারণ আমরা তো আসলে ভালো মানুষের পরিচয় দেই। এখানে তো কখনোই কোনোদিনই রাস্তাঘাটের উন্নয়নের জন্য যখন লোকজন টেন্ডার ফেন্ডার নিয়ে কাজকর্ম করে কোনোদিনই আমরা বাধা দিইনি, বরঞ্চ সবসময় সহযোগিতা করছি। অন্য অন্য জায়গায় কিন্তু এটার জন্য যে চাঁদাবাজি করে, কিন্তু বরঞ্চ আমরা কিন্তু তাদের এমন সহযোগিতা করি রীতিমতো ছায়া দিয়ে রাখি, কিন্তু ওনারা কিন্তু আমাদের সেই মর্যাদাটা কখনোই রাখে না। আমি এই জন্য যে এলাকাবাসীর কাছে একটা আবেদন জানাইলাম। আমি ইতিপূর্বে এই বিষয়ে কথা বলেছি, আমাদের এই যানজট মুক্ত আমরা এলাকা চাই, আমরা এই কষ্ট থেকে একটু মুক্তি চাই। এই জন্য ওনাদেরকে আমি কাজটা প্রথম গত পরশু দিন ওনারা আসছিলেন না, গতকাল মনে হয়, আমি বলছি যে আমি আমার সাথে কথা না বলার পর্যন্ত আপনি এখানে কাজ আজকে করতে পারবেন না। আমি কি আছে আমি দেখবো, কেন আমাদের এত কষ্ট দিলেন। যে প্রিয় এলাকাবাসী আপনাকে ধন্যবাদ জানাই, আপনার সহযোগিতা কামনা করছি, যে দেখি কি করা যায়। আর আপনাদের এই আমাদের এলাকা, আপনাদের এই রাস্তা কিভাবে দ্রুতগতিতে সংস্কার করা যায় আমি সে চেষ্টা করব। ধন্যবাদ যে প্রিয় সাংবাদিক ভাই এবং আমার এলাকার মুরব্বী, রাষ্ট্রে অনেক মুরব্বী আছে, সবাইকে ধন্যবাদ যে আমাদের এই কথাগুলি শোনার জন্য সবাই আসছে। জি, আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ 4 আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে রয়েছে মনির হোসেন কাশিমি।
এই আসনে বিএনপি এখনো কাউকে প্রার্থী দেয়নি। তবে স্থানীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে কাশিমীকে ঘিরে থাকা শামীম ওসমান ঘনিষ্ঠদের তৎপরতা। নারায়ণগঞ্জের পলাতক গডফাদার হিসেবে পরিচিত শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারীরা এখনো কাশিমীর চারপাশে সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে আলোচনায় আসে মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘটনা। শামীম ওসমানকে পীর সম্বোধন করা এবং নৌকা প্রতীকের চেয়ারম্যান হওয়া এই নেতা এর আগে বিএনপি থেকে বহিষ্কৃত হন। 2016 সালের 23 এপ্রিল কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক থাকলেও মনিরুল আলম সেন্টুর কারণে বিএনপির কোনো প্রার্থী মাঠে নামতে পারেননি। শামীম ওসমানের পরামর্শে সেন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। সে সময় শামীম ওসমানের অনুসারীরা নৌকার প্রতীককে পরাজিত করে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে 2022 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিরুল আলম সেন্টু সরাসরি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। আওয়ামী লীগের প্রায় সব কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। নিজেকে শামীম ওসমানের কর্মী হিসেবে পরিচয় দিতে তিনি কখনোই দ্বিধাবোধ করেননি। গত বছরের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এরপর 31 জুলাই কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের জরুরি সভা করে আন্দোলন প্রতিহতের ঘোষণা দেন সেন্টু। বক্তব্য শেষে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। এদিকে নারায়ণগঞ্জে অতীতে শামীম ওসমান পরিবারের পক্ষে কাজ করা এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থীদের ঘিরে একসময় ইসলামিক সংগঠনটির মধ্যে গড়ে ওঠে এক ধরনের ওসমানীয় হেফাজত। এই সংগঠনের অন্যতম মুখ ফেরদাউসুর রহমান। সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা নমপার্কের রাহবার নিজামের ডেরায় বসে দিনরাত কূটকৌশলে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শামীম ওসমান নিজেই প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন মাওলানা ফেরদাউসুর রহমান তার ছোট ভাই। ফেরদাউসুর রহমান নৌকা প্রতীকের ব্যানারে হাতে হেফাজত ইসলামের কর্মীদের নিয়ে শোডাউন করতেও দ্বিধা করেননি। সদর উপজেলার আলিপটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে সঙ্গে নিয়েই জাকির হোসেন মনোনয়নপত্র জমা দেন। 2016 সালে বন্দর উপজেলায় পিএস সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের লাঞ্ছনার ঘটনায় হেফাজতের যে সমাবেশ হয়েছিল তার পুরো তদারকি করেন ফেরদাউসুর রহমান। পরবর্তীতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা করে শামীম পরিবারের আরো ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি। সামগ্রিকভাবে স্থানীয় রাজনীতির পর্যবেক্ষকদের মতে বর্তমানে জমিয়তের প্রার্থী মনির হোসেন কাশিমের চারপাশেই ঘুরছে শামীম। আমার পরিচয়, ম্যাডাম যখন প্রধানমন্ত্রী হলেন তখনই আমি সেনাপ্রধান নিযুক্ত হলাম। ওনার দীর্ঘ 4 বছর প্রধানমন্ত্রীত্বকালে আমি তার সঙ্গেই সেনাপ্রধান ছিলাম। কাজে বহু ঘটনার সঙ্গে আমি জড়িত ম্যাডামের সঙ্গে। তারপর 4 বছর পর আমি অবসর গ্রহণ করলাম। উনি তারপর আরও 1 বছর প্রধানমন্ত্রী ছিলেন। ওই 4 বছর অনেক স্মৃতি, অনেক কথা যা বলার সময় এখন নাই। আজকে আমরা এসেছি তার সমাধিতে পুষ্প অর্পণের জন্য এবং তার জন্য দোয়া করার জন্য। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌস কবুল করুন, আমিন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। উনি বেহেশতের মানুষ, সেটা তার জানা যায় কত লক্ষ লোক হয়েছিল, সেটা দেখে বোঝা যায়। আল্লাহ তাকে কবুল করেছেন বেহেশত হিসাবে। আল্লাহ যেন ওকে ব্যস্ত করে দোয়া করছি। ওনার সঙ্গে আর অনেক স্মৃতি, অনেক কথা। আপনারা দোয়া করবেন জানি আমি তাকে সম্মান জানিয়ে তাকে জীবনটা কাটাতে পারি। আমরা চিরকালই জিয়া রহমানের দলে ছিলাম। রাষ্ট্রপতি জিয়া, প্রেসিডেন্ট জিয়া, জেনারেল জিয়া সঙ্গে ছিলাম। ওনার সঙ্গে তার জীবনের কঠিন মুহূর্ত হলো এই যে সেনাবাহিনীতে একটা বিদ্রোহ হয়েছিল, 18টা কু হয়েছিল, 22টা কু হয়েছিল। তার সঙ্গে আমি সব সময় উল্কার মতো ঘুরে বেরিয়েছি এবং এই সমস্ত কু দমন করেছি। এটা আমার কৃতিত্ব। আল্লাহ আমাদেরকে সফল করেছেন, তাই সেনাবাহিনী টিকে আসছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আসছে। আজকে প্রেসিডেন্ট হওয়া আমাদের সঙ্গে নাই। ওনাকে আমরা কীভাবে হারালাম আপনারা সব গল্প কাহিনী জানেন। উনি হয়তো আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। উনি বেঁচে থাকলে দেশের দিক দিয়ে অন্যরকম হতো। ওনাদের দেশ অনেক এগিয়ে যেত। আমরা তার জন্য মাগফিরাত কামনা করি, দোয়া কামনা করি। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস কবুল করেন, আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম। সংসদে আমার প্রথম দিন। যে কোনো রাজনীতিবিদের মতোই সংসদে আসা, সংসদে দেশের কথা, মানুষের কথা বলা আমার স্বপ্ন ছিল। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি এমন একটি সংসদে প্রতিনিধিত্ব করছি
যে সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। নির্বাচনের পরপরই যদি আপনারা টিআইবি রিপোর্ট দেখেন, যদি আপনারা বিদেশি গণমাধ্যম দেখেন, যদি আপনারা বিদেশি পর্যবেক্ষকদের দেখেন, যদি আপনারা নির্বাচন কমিশনের রিপোর্ট দেখেন, আপনারা দেখবেন এই সংসদটি জনগণের ভোটে নির্বাচিত নয়। সুতরাং আমি খুশি হব যদি এই সংসদের মেয়াদ আর একদিনও না বাড়ে। মাননীয় স্পিকার, আমি এমন একটি সংসদে দাঁড়িয়ে আছি যেই সংসদে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের জন্য যিনি বারবার কারাবরণ করেছেন, বাংলাদেশের জনমানুষের নেত্রী, যিনি জীবনে কোনোদিন কোনো আসন থেকে কোনো নির্বাচনে পরাজিত হন নাই, সেই বেগম খালেদা জিয়া এই সংসদে নাই। তাকে পরিকল্পিতভাবে একটা উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলায় তাকে আজকে কারাগারে 16 মাসের অধিক সময় তাকে আটকে রাখা হয়েছে। একজন আইনজীবী হিসেবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে বেগম খালেদা জিয়ার মামলার মেরিট, তার শারীরিক অবস্থা, তার সামাজিক অবস্থান এবং তার যে বয়স, তার যে জেন্ডার, তার সবকিছুর বিবেচনায় তিনি তাৎক্ষণিক জামিন লাভের যোগ্য। সরকারের হুমকিতে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরতে পারেন না। আমাদের শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এক একজনের নামে শত শত মামলা। মাননীয় স্পিকার, আমাদের যিনি মহাসচিব, যিনি দল মত নির্বিশেষে সবার কাছে একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। শোনেন, নালে কিন্তু আপনারাই কিন্তু রিপেয়ার করে দিব। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন, খালি কাম করবেন না। পয়সা খান না, আপনার নাম আর নাম্বার সব দেন। ওইটা রাবার ড্যাম আপনি 7 দিনের ভিতরে শেষ করবেন। 7 দিনের ভিতরে শেষ করবেন। কমিশনার দেখেন 7 দিনের ভিতরে ধরে না। হ্যালো, কোথায় ঘুমাইতেছেন? হ্যাঁ, জানেন না যে আমরা আসবো এখানে? ও, আপনি খুদও রাখেন নাই। আচ্ছা, ওই যে আপনার ড্যামের কেন রাবার ড্যাম 2 বছর যাবে স্যার, লিক হয়ে গেছে। কয়দিন লাগবো? শোনেন, নালে কিন্তু আপনারাই কিন্তু রিপেয়ার করে দিব। বুঝতে পারছেন? আপনারাই কিন্তু রিপেয়ার করে দিব। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন, খালি কাম করবেন না। পয়সা খান না, আপনার নাম আর নাম্বার সব দেন। ওইটা রাবার ড্যাম আপনি 7 দিনের ভিতরে শেষ করবেন। 7 দিনের ভিতরে শেষ করবেন। কমিশনার দেখেন 7 দিনের ভিতরে। আর আপনি আহেন নাই কেন এদিকে? আপনি আছেন কোন জায়গায়? এখানে আসেন, এখানে দেখেন। আসেন কই পানি উন্নয়ন বোর্ড? আপনি কি এনে রাবার ড্যাম এলজিডি কি আছে? এলজিডি আছে কে? এলজিডি স্যার, আমরা যে ডিসি সাহেব আছে, ওনারা এটা ব্যবস্থা নিন। আমরা রাবার ড্যামের সমস্যা স্যার, আমরা তো আনজাফর স্যার গত বছর এলজিডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাম্বার আছে মিলান। আরেকটা কাজ স্যার, ওই কাতি মাস আসলে ওই যে হাওয়ার যারা ওরা আপনার পানি ছাইরা দেয় আর আমরা জমি শুকাই। প্রশাসন যদি একটু খেয়াল করে তাহলে আমরা জমিনগুলা করতে পারবো। কমিশনার খেয়ালে মানে এই যে দুর্নীতিবাদদের যত ই করা না যাবে, শাস্তি না করা যাবে, বড় সমস্যা সবাই থাকে। ঠিক আছে, এই দুর্নীতিবাদের এগেইনস্টে আপনারা অ্যাকশন নেন। এইরকম দেখায় আপনাদের। খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ। আই উইল নট লিসেন টু দিস। আচরণ বিধি লঙ্ঘন করলে আমরা সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা করে থামাই দেন। নেক্সট টাইম কিছু আপনাদেরকে বুড়া আঙ্গুল দেখায় আপনারা কিছু করতে পারেন না। এইরকম দেখায় আপনাদের। খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আমরা অভিযোগ দিছি, বললাম বুড়া আঙ্গুল দেখায় বসে।
ভবিষ্যতে শুনবো না। আর আমার এই এখান থেকে বাইরে হতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। কেয়ামত হলেও হাসিনাকে ফেরত দিব না, ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে একই বললেন নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন এক মন্তব্য করেছেন যা মুহূর্তের মধ্যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছে। দিল্লির নিরাপত্তা বৈঠকের পর ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক আলাপে মোদী বলেন, কেয়ামত হলেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেব না। নিরাপত্তাজনিত কারণে যাকে আশ্রয় দেওয়া হয়েছে তাকে হস্তান্তরের প্রশ্নই ওঠে না। তিনি আরো দাবি করেন, শেখ হাসিনার জীবনের ওপর হামলার আশঙ্কা এখনো পুরনো দিনের মতোই প্রবল, আর সেই পরিস্থিতিতে ভারত নীতিগতভাবে কাউকে বিপদের মুখে ঠেলে দেবে না। এই মন্তব্য সামনে আসতেই ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একাধিকবার প্রকাশ্যে বলেছেন, শেখ হাসিনা বিচার মুখোমুখি হবেন কিনা সেই সিদ্ধান্ত আদালত নেবে এবং ভারত যদি মানবিক কারণে আশ্রয় দিয়ে থাকে তবে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধান খুঁজে নিতে হবে। কিন্তু গত রাতের বৈঠকের পর মোদীর বক্তব্যে বিষয়টি নতুন মাত্রা পায়। দিল্লি থেকে প্রকাশিত সূত্রগুলো বলছে, ভারত ইতোমধ্যেই শেখ হাসিনার নিরাপত্তায় বিশেষ সুরক্ষা দল মোতায়েন করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2 দফা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং পরিবর্তনশীল ক্ষমতার সমীকরণের মধ্যে শেখ হাসিনার নিজের দেশে ফিরে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো দাবি করছে, বাংলাদেশের ভেতরে ও বাইরে কিছু শক্তিশালী গোষ্ঠী তার বিরুদ্ধে সক্রিয় এবং তাকে ফেরত পাঠানো মানে সরাসরি জটিলতা আমন্ত্রণ। অন্যদিকে ঢাকায় অন্তর্বর্তী সরকারের একাধিক নীতি নির্ধারক মনে করেন বিষয়টি অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। তাদের ভাষ্য, শেখ হাসিনা আইন অনুযায়ী যদি নিজ দায়িত্বে দেশে ফিরে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে চান, সরকার তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে। তবে ভারত যদি সরাসরি ফেরত না দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে জানিয়ে দেয়, তা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ভারতের পক্ষেও যুক্তি আছে। দিল্লি মনে করে, শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একজন ছিলেন। তার দীর্ঘ শাসনামলে দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়। ভারতের দৃষ্টিতে তাকে ফেরত পাঠানো মানে আঞ্চলিক জোটের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে অস্থিতিশীলতার মুখে ঠেলে দেওয়া। কিন্তু ঢাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের অস্বাভাবিক সক্রিয়তা দেশটির অভ্যন্তরীণ সিদ্ধান্ত প্রক্রিয়াকে প্রভাবিত করছে বলে সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। ডক্টর ইউনূস ঘনিষ্ঠ সূত্র জানায়, মোদীর বক্তব্যে তিনি বিস্মিত হলেও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাতে চান না। তিনি আগামী সপ্তাহে ভারত সফরের পরিকল্পনা করছেন, যেখানে শেখ হাসিনার অবস্থান, চলমান বিচার প্রক্রিয়া এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখার উপায় নিয়ে আলোচনা হবে। অন্তর্বর্তী সরকারের আরেক সদস্য বলেন, আমরা চাই না বিষয়টি মিডিয়ার মুখোমুখি তীব্র সংকটে পরিণত হোক। এটি নিছক কূটনৈতিক একটি ইস্যু যা ঠান্ডা মাথায় সমাধান করা সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদীর বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন, ভারত বাংলাদেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের চেষ্টা করছে। অন্যদিকে অনেকে মনে করছেন, আশ্রয় দেওয়া একটি মানবিক দায়িত্ব এবং ভারত সেই দায়িত্বই পালন করছে। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি দক্ষিণ এশিয়া জুড়ে নতুন ধরনের সমীকরণ তৈরি করছে এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে গঠিত এই বিতর্ক সেই পরিবর্তনেরই অংশ। সবশেষে মোদীর দৃঢ় মন্তব্য এবং ঢাকার সতর্ক প্রতিক্রিয়া মিলে বোঝা যাচ্ছে, এখনই এই ইস্যুর সমাধান হচ্ছে না, বরং দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ কূটনৈতিক চিত্র সবকিছুই এই একটি প্রশ্নের উপর কিছুটা নির্ভর করছে। শেখ হাসিনা কি স্বেচ্ছায় দেশে ফিরবে, আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন, নাকি ভারত শেষ পর্যন্ত তাকে সুরক্ষার ঢালে স্থায়ীভাবে রেখে দেবে? দুপক্ষই প্রকাশ্যে যতটা শান্ত থাকার চেষ্টা করছে, ভেতরে ভেতরে ততটাই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এদিকে ভারতে মারা গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে আনা হবে না ওবায়দুল কাদেরের লাশ। এর মধ্যে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে জলময়ী ভাষণ দিয়েছে। শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, কাউয়া কাদেরের লাশ নাকি বাংলাদেশে পাঠানো হবে না, তার লাশ পুরানো হবে ভারতে। এ মাবুদ, তুমি কাউয়া কাদেরকে জাহান্নামে কঠিন থেকে কঠিন শাস্তি। দেখেন আমাদের দেশের মধ্যে কিভাবে মানুষের মাংস বিক্রি করা হচ্ছে। এই ঘটনাটি ঘটেছে রাঙ্গামাটিতে। এইসব ব্যবসায়ীকে অতি শীঘ্র আইনের আওতায় আনা হোক। সে মাংসগুলো কোথায় পেয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। আর আপনারা প্লিজ ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিন।
তাই তো বলি শহরের কুত্তা সব কই যায়। শহরের নামি দামি হোটেলে খাবার খেতে আমরা খুব পছন্দ করি, অল্প টাকার বিরিয়ানি খেতে আমরা খুব পছন্দ করি, কিন্তু সেই বিরিয়ানিগুলো কিসের মাংস দ্বারা তৈরি করা হয় এই বডিগুলোর দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করে দেবেন যাতে সবাই দেখে। এবার শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত দিতে ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন 21 নভেম্বর দিল্লির বাংলাদেশ মিশন থেকে চিঠি পাঠানো হয়। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুর পর ফেরত চাওয়ার চাপ আরো বেড়েছে। এখন দৃষ্টি দিল্লির সিদ্ধান্তে। তবে তো আমার পরিষ্কার থাকার কথা না আইনত। দেশনেত্রী খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন তখন বিএনপি শীর্ষ নেতাদের 2023 সনের 14 মে জিজ্ঞাসা করছিলেন যে আমার তৈমুর কোথায়, তাকে কেন বহিষ্কার করলা? তার কি কোনো অবদান নাই দলে? এই নিউজটা আমি পত্রিকায় দেখছি। তো যিনি 30 ডিসেম্বর 2025 পর্যন্ত যিনি দলের চেয়ারম্যান ছিলেন, তিনি যদি বলেন যে আমার তৈমুর কোথায়, কেন তাকে বহিষ্কার করলা, তবে তো আমার বহিষ্কার থাকার কথা না আইনত। আমি যেখানে যে অবস্থায় থাকি দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি আমি কৃতজ্ঞ, এবং পাশাপাশি এই নেতা কর্মীদের সাথে তৃণমূল পর্যায়ে মানুষের সাথে পানি কাটলে 2 টুকরো হবে, কিন্তু তৈমুরের সাথে সম্পর্ক 2 টুকরো হবে না ইনশাল্লাহ।